নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। না, আজ আর কোনো শোক গাথা নয় কিংবা স্মরণ কথা নয়। আপনারা তো জানেন, শোক থেকেই আদি শ্লোক রচিত হয়েছিল। রাহুল ওর নিজের সৃষ্টির মধ্যেই, বিশেষ করে ওর লেখাপত্র, বলা কথা, এসবের মধ্যেই অনেক কিছু সৃষ্টি করে গেছেন, যেগুলো রয়ে গেছে, রয়ে যাবে। আজকে রাহুলের তেমনই একটি ছোট্ট রম্য রচনা, ভারী মজার, কিন্তু তার মধ্যে অনেক ভাবনা আছে, কথা আছে, সেটি পড়ে শোনাব। তার আগে দু লাইনের একটা কথা রাহুলের গাড়ির ড্রাইভার বাবলু দাস তিনি বলেছেন, সেটি দিয়ে শুরু করি। তিনি বলছেন যে 16 বছর ধরে দাদার, অর্থাৎ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের গাড়ি চালাচ্ছি। এত ভালো মানুষ ছিলেন দাদা যে ঠিকই করে নিয়েছিলাম যে যতদিন গাড়ি চালাবো দাদার কাছেই থাকব। আরও অনেক কথা বলেছেন। শেষে দুটো লাইন খুবই মূল্যবান। বলছেন যে ভগবানের সবচেয়ে বড় উপহার রাহুল দাদার সঙ্গে আমার পরিচয় বা যোগাযোগ ইত্যাদি। আরও একটি কথা বলেছেন, সেটিও বলবার মতো, যে কখনো আমাকে গাড়ির ড্রাইভারের মতো দেখেননি, ভাইয়ের মতো ভেবেছেন। এ কথাগুলো বলছি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তার অকাল প্রয়াণে অনেক লেখা ইতিমধ্যেই হচ্ছে, আরও হবে। খুব সম্প্রতি আনন্দলোক পত্রিকায় একটি খুব ভালো সংখ্যা হয়েছে, ওরা করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। সেখান থেকেই আমি আজকের লেখাটি পড়ব, এবং এই যে বাবলু দাসের কথা বললাম, সেটিও ওখানেই লেখা হয়েছে, ওখান থেকেই বললাম। তো এই হচ্ছেন রাহুল। আজকে এই যে লেখা রয়েছে, রাহুলের লেখা ব্লগ। জীবনে প্রথমবার আনন্দলোকের জন্যই ব্লগ লিখতে শুরু করেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। 2011 সালে আনন্দলোকে ধারাবাহিকভাবে প্রকাশিত বিপুল জনপ্রিয় রাহুলের সেই রম্য রচনার নির্বাচিত কয়েকটি ফের প্রকাশ করা হলো এখানে। তারই প্রথম একটি লেখা, ভারী চমৎকার। আপনারা ইতিমধ্যে অনেকেই নিশ্চয়ই পড়ে ফেলেছেন। রাহুল শিরোনাম দিয়েছেন, ইয়ের জন্য আজও কনফিউজড। ইয়ের জন্য আজও কনফিউজড। লিখতে বসে সবার আগে কৈফিয়ত দেওয়াটা জরুরি। কেন লিখছি? আসলে অতি শৈশবে আমার হাত দেখে এক জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিলেন, এ ছেলে বড় হয়ে খুব হবে।
মা ঘাবড়ে গিয়ে প্রশ্ন করেছিলেন, ইয়ে মানে বাবা? ওই জ্যোতিষীকে। অনেক ভেবেচিন্তেও সেই বাবাজি কোনো শব্দ ঠিক করতে পারেননি। ঘাড় চুলকে বলেছিলেন, কি আবার, ওই ইয়ে হবে। অগত্যা মাকে ওই ইয়েতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল। কিন্তু ওই ইয়ের জন্য আমি আজ পর্যন্ত কনফিউজড। ইয়েটা যে কি, ইয়েটা যে ঠিক কি? মালি, অভিনেতা, মুচি, লেখক, ক্যাডার, সাংবাদিক, মাই কুস্তিগির পর্যন্ত কত কিছুই তো হতে পারে। সত্যিই তো, অনেক কিছুই তো হতে পারে ইয়েটা। তাই আমি একটা একটা করে সবই চেষ্টা করেছি। একসময় সিপিএমও খুব ভালো কেরিয়ার অপশান ছিল। পাত্র সিপিএম করে জানলে পাত্রীর বাবার লাইন পড়ে যেত। ভাবুন ব্যাপারটা। সে যাকে সব করে ব্যর্থ হওয়ার পরে আমার লেখালেখির ক্ষেত্রে বাদ সাধল মান্টাদা। পাড়ার দাদা মুদির দোকানে বসতো এই মান্টাদা। না হো, এভাবে না, ব্যাপারটা গোড়া থেকেই বলি। ছোটবেলা থেকেই আমার সঙ্গে রবি ঠাকুরের বিস্তর মিল ছিল। মিলটা দেখুন। না না, শৈশবেই আমার দাড়ি ছিল তা বলছি না। স্কুলের ভ্যান এলেই আমি অসুস্থ হয়ে পড়তাম। এই স্কুলে যাওয়ার অনীহা গুরুদেবেরও ছিল। কানাঘুষোয় শুনেছি দাউদেরও নাকি ছিল। বাবা মা তাই ধরেই নিয়েছিলেন রবি ঠাকুর কিংবা দাউদ কিছু একটা হবেই হবে, হবই হব। তার ওপর শিবরাম চক্রবর্তী তো সেই কবেই লিখে গিয়েছেন, বাঙালির মোটামুটি দুটো উপসর্গ একসঙ্গে দেখা যায়, গোঁফ ওঠা এবং কবিতা লেখা। তা সেই জ্যোতিষের ইয়ের কারণেই হোক বা রবি ঠাকুরের সঙ্গে মিলের জন্যে কিংবা শিবরাম চক্রবর্তীর বলা উপসর্গের কারণে একদা এক গোঁফ ওঠা বিকেলে আমার প্রবল ভাব এলো। নামিয়ে দিলাম একটা সনেট। নামিয়ে তো দিলাম, কিন্তু শোনাবো কাকে? বাবা মা নয়, দাদা নয়, আমার চাই নৈর্ব্যক্তিক পাঠক, বাংলায় যাকে বলে নিউট্রাল রিডার। হাতের কাছে পেয়ে গেলাম মান্টাদাকে, সেই মুদির দোকানে বসা মান্টাদা। মুদির দোকানে জল ছিটিয়ে সবে বসেছে নিজের পোষার টুলে। মুদি হলে কি হবে, খুবই সংস্কৃতি মনস্ক লোক। অনুপ জলটার ভজন শুনলে ভাব এসে যেত। একবার পাড়ায় রবীন্দ্র অনুপ জলটার সন্ধ্যা করতেও চেয়েছিল, সাহায্যের অভাবে হয়ে ওঠেনি। তা সেই মান্টাদাকে যখন বললাম সনেট লিখেছি, আনন্দে এক প্যাকেট বাদাম গিফট করল, বসলো গুছিয়ে। শোনাও ভায়া, ঈর্ষাদের ভঙ্গিতে বলল। শোনালাম। কবিতার মধ্যে দিয়ে যত এগোলাম দেখলাম ওর মুখ পাল্টে যাচ্ছে। যখন শেষ করলাম, কোনটা বাদাম ভাজার প্যাকেট আর কোনটা মান্টাদার মুখ আলাদা করা যাচ্ছিল না। দেখুন এইখানটায়, এই যে লেখাটা যখন শেষ করছি তখন কোনটা বাদাম ভাজার প্যাকেট কোনটা মান্টাদার মুখ বোঝা যাচ্ছে না, আলাদা করা যাচ্ছে না। এটাই ঠিকঠাক লিখতে পারার একটা কি বলবো পরিচয়, বৈশিষ্ট্য। আমার সনেট মান্টাদার বনেটে কতটা আঘাত করেছিল জানি না, তবে সেই রাতেই টিভিতে চিত্রহার দেখতে দেখতে ও ঘোষণা করে আমি রাজ্যপালকে কামড়ে দিয়ে আসছি। বাড়ির লোক হাঁ হাঁ করে ওঠার আগেই মান্টাদা বেপাত্তা, আজও ফেরেনি। সেই থেকে কবিতা আর লিখি না, কিন্তু গদ্য
এখনও লিখি। তাই আনন্দলোকে লেখার প্রস্তাব পেতেই এক পাক নিচে নিলাম। মা আশঙ্কা প্রকাশ করেছিল, আবার লিখবি যদি কিছু? আমি বরাভয় দিয়ে বলেছি, হিমেশের গানের সুনামিতে যখন সভ্যতা মুছে যায়নি, আমার টর্নেডোতে কিচ্ছুটি হওয়ার নয়। অতএব এখন থেকে আমি লিখব, আপনারা পড়বেন। কী নিয়ে লিখব? কেন? ওই নিয়ে। এই লেখাটি বেরিয়েছিল 27শে জুন 2011 সালে আনন্দলোক পত্রিকায়। দেখতে দেখতে অনেকটা সময় গড়িয়ে গেল। সময়ের কথাটা ভাবতে হয়। দেখুন, এই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অভিনয় তো অনেকেই করেন, অনেকেই স্টার আছেন, অনেকেই ওই বর্ণময় আলোর মধ্যে থাকেন, আমরা তাদের জানি। কিন্তু ধরা ছোঁয়ার মধ্যে তাদের তেমন পাওয়া যায় না। তার নানা কারণ রয়েছে। কিন্তু এই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, যিনি ওই যে কবিতা ছিল না, যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি, মহাকবির লাইন। তো মাটির কাছাকাছি যারা থাকেন, কথা বলেন, লেখেন, তাদের তো ছোঁয়া যায়, তাদের সঙ্গে কথা বলা যায়, মেশা যায়। তারা নিজের মধ্যে একটা আলাদা প্রাচীর, ব্যারিকেড দিয়ে কখনো রাখেন না। তাই তাদের সবসময় মনে হয় পাশের বাড়ির প্রতিবেশী, আত্মজন। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় স্টার হয়েও এমন সাধারণ, এমন আপনজন ছিলেন। আজকের কথাকুঞ্জ শেষ করব। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের ওই যে বললাম, কিছু কিছু কথাকুঞ্জের আলোচনা, লেখা পড়ার পরে ভালো লাগলে এই কথাটা বলতে ইচ্ছে করে না। মনে হয় আপনাদের অনুভূতির কথা জানাবেন। সেই অনুভবটা যদি ভালো লাগে, তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ এখানে শেষ করছি। সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।